হ্যালো ফ্রেন্ডস, এখন থেকে এই চ্যানেলে নিয়মিতই গল্প দেওয়া হবে, তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের গল্পগুলা উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের কিছু লোকশিল্প নিয়ে। পট। বাংলার লোকশিল্পের অন্যতম একটি নিদর্শন হচ্ছে পট। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের ওপর ভিত্তি করে আঁকা হতো। পট বা কাপড় শব্দ থেকে পট শব্দের উৎপত্তি। জড়ানো পট ও চৌকা পট এই দুই ধরনের আঁকা হতো, আর এর শিল্পীরা পটুয়া নামে পরিচিত। জড়ানো পট বেশ বড় ও লম্বা আকারের হয়ে থাকে। একটা পটে পরপর লম্বভাবে সাজানো থাকে অনেকগুলো টুকরো ছবি। এই ছবিগুলো কোনো লোককাহিনী বা ধর্মীয় কাহিনীর চিত্ররূপ। বুদ্ধের জীবনী, জাতকের গল্প, কৃষ্ণলীলা, রামায়ণ, বেহুলা লক্ষীন্দরের কাহিনী, মহরমের কাহিনী, সোনাই মাধব, এরকম বহু বিষয়ের উপর পট আঁকা হতো। পরবর্তীকালে লৌকিক পীর গাজীর জীবনের গল্প, কালু গাজী চম্পাবতীর গল্প নিয়েও পট আঁকা হয়েছে। এগুলো গাজীর পট নামে খ্যাত। এই পটগুলো দুপ্রান্তে দুটি কাঠি লাগিয়ে তার সাথে জড়িয়ে রাখা হতো। কাপড়ের ওপর কাগজে লাগিয়ে তার উপর চিত্র আঁকা হতো। তাছাড়া কাপড়ের ওপর আঠালো রং দিয়েও চিত্র আঁকা হতো। গ্রামের কিছু লোক এই পট নিয়ে ঘুরে ঘুরে পটের গল্প সুন্দর সুর করে বর্ণনা করেন। ছেলে বুড়ো ও মেয়েরা সবাই ভিড় করে এসব পটের গল্প কাহিনী শোনেন এবং খুব আনন্দ পায়। চৌকো পট ছোট আকারের কাগজের ওপর আঁকা চিত্র, সাধারণত 1 ফুট লম্বা ও 6 থেকে 8 ইঞ্চি চওড়া হয়। এগুলোর মধ্যে কালীঘাটের পট ছিল বিখ্যাত। কালীঘাটের পটের বিষয়বস্তু, চিত্র ও শিল্পমান ছিল অসাধারণ। এগুলোতে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের জীবনযাপনের ভালো মন্দ দিক, সামাজিক আচার অনাচার ও বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদির চিত্রায়ন করা হতো। মৃত ব্যক্তির সর্ব প্রাপ্তির জন্য চক্ষুদান পট নামে এরকম পট আঁকতেন পটুয়া। মৃত ব্যক্তির চক্ষুবিহীন ছবি এঁকে আত্মীয় স্বজনের কাছ থেকে উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে তাতে চোখ এঁতে দেওয়া হতো, যাতে করে সে স্বর্গের পথ দেখতে পায়। নকশি কাঁথা। নকশি কাঁথা বাংলাদেশের লোকশিল্পের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন। শীতকালে গায়ে দেওয়ার জন্য কাপড় কয়েক পরত একসঙ্গে সাজিয়ে কাঁথা সেলাই করা হয়। এর মধ্যে কিছু কাঁথা তৈরি করা হয় নানা রঙের সুতায়, নানা রকম নকশা করে। অনেক নকশা দিয়ে যে কাঁথা সেলাই করা হয় সেটাই হলো নকশি কাঁথা। গায়ের মেয়েরা কাজের অবসরে দিনের পর দিন খেটে সুই সুতায় রং বেরঙের ছবি ও নকশা কাঁথায় ফুটিয়ে তোলে। এসব ছবিতে থাকে অনেক গল্প, অনেক কাহিনী। গায়ের বধূ তার নিজের জীবনের সুখ দুঃখের কথা সুই সুতার ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে। এক একটি কাঁথা বানাতে 1 বছর, কখনো কখনো 2 বছর সময় পেরিয়ে যায়। এক একটি কাঁথার শিল্প নৈপুণ্য দেখে বিস্মিত হতে হয়। কাঁথাতে যেসব নকশা থাকে তা হলো ফুল, পাতা, গাছপালা, পদ্ম, চাঁদ, তারা, পাখি, মাছ, নানা রকম জীবজন্তু, এমনকি ঘরবাড়ি ইত্যাদি। আবার কিছু কিছু কাঁথাতে রেখা, বৃত্ত, গোলাকার ঘর, 3 কোণা ঘর, এসব আদল বারবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়। একই আদল বা নকশার বারবার ব্যবহারকে মোটিফ বলে। ব্যবহারিক দিক থেকে নকশি কাঁথাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন সুজনি পেড়ে, লেপ কাঁথা, চাদর কাঁথা, জায়নামাজ, আসন কাঁথা, পালকির কাঁথা, রুমাল কাঁথা ইত্যাদি। বাংলাদেশের নকশি কাঁথা সেলাইয়ের 2টি মূল ধারা বা রীতি আছে। তার একটি হলো যশোর রীতি, অন্যটি রাজশাহী নীতি।
তাছাড়াও চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর প্রভৃতি অঞ্চলেও নকশিকাঁথার উল্লেখযোগ্য ধারা আছে। যশোর অঞ্চলের নকশিকাঁথা বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থিত। এ অঞ্চলে কাঁথার ফোড় অত্যন্ত সূক্ষ্ম, রং রুচিসম্মত। গ্রামীণ মেলায় এই কাঁথা কোনোদিন বিক্রি হয় না, নিজেদের উদ্দেশ্যে এই কাঁথা তৈরি হয়। তবে অপরের ফার্মাসে পারিশ্রমিকের বিনিময়েও নকশিকাঁথা তৈরি করা হয়। আজকাল শহরের কারুশিল্পের দোকানে নকশিকাঁথা বেচাকেনা হতে দেখা যায়। এমনকি বিদেশের বাজারেও আমাদের এই ঐতিহ্যবাহী শিল্পের বিক্রয় হয়ে থাকে। পোড়ামাটির ফলক চিত্র বা টেরাকোটা। পোড়ামাটির ফলক বাংলাদেশের আদি ঐতিহ্যবাহী লোকশিল্প এবং খুবই বিখ্যাত। মধ্যযুগে বিভিন্ন ভবন ও স্থাপনাতে, বিশেষ করে মন্দির, মসজিদ ইত্যাদির দেয়ালে এই ফলকচিত্র ব্যবহার করা হতো। পোড়ামাটির ফলকচিত্র বা টেরাকোটা হচ্ছে মাটির পাটাতনের বা ফলকের সমান জমিনের ওপর ছবি বা নকশা উঁচু উঁচু হয়ে থাকে এমন রিলিফ ওয়ার্ক। এটা বানানোর জন্য প্রথমে কাঁচা মাটি দিয়ে ফলকগুলো তৈরি করে তারপর পুড়িয়ে নেওয়া হয়, তাই এগুলিকে বলা হয় পোড়ামাটির ফলক। বগুড়ার মহাস্থানগড়ে তথা প্রাচীন পুঞ্জ নগরীর প্রত্নতাত্ত্বিক খননে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ফলকচিত্র পাওয়া গেছে। মহাস্থানগড়ের এবং দিনাজপুরের কান্তজির মন্দিরের ফলকচিত্রে বিষয়বস্তু নরনারী ও দেবদেবী। অন্যদিকে পাহাড়পুর ও কুমিল্লার ময়নামতির ফলকগুলোতে তৎকালীন সমাজ ও নিসর্গের ছবি পাওয়া যায়। বাঘা মসজিদের বা টাঙ্গাইলের আদিনা মসজিদের ফলকচিত্রের বিষয়বস্তু ফুল, লতাপাতা ও জ্যামিতিক নকশা। কিন্তু বর্তমানে আধুনিক বিভিন্ন বিষয় ও আকৃতি নিয়ে টেরাকোটা তৈরি হচ্ছে। বিভিন্ন অফিস ও বাসাবাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা ও ভবনের বাইরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এখন প্রচুর টেরাকোটা ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের প্রধান কয়েকটি কারুশিল্প। বাংলাদেশের নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিস যেমন দা, কুড়াল, খন্তা, কাঁচি, জাতি, লাঙলের ফলা, হাঁড়ি, পাতিল, কলসি, মটকা, তামা, কাঁসা, পিতলের অনেক জিনিস, নৌকা, রিক্সা, খাট, পালঙ্ক, দরজা ইত্যাদিতে সৌন্দর্য আরোপের জন্য এসবের গায়ে আঁচড় কেটে খোদাই করে, কখনো বা আলাদা করে লাগিয়ে লতাপাতা, ফুল, পাখি, বিভিন্ন জীবজন্তুর ছবি বা নকশা আঁকা হয়। কারুকাজ করা এসব ব্যবহার্য সামগ্রীকে আমরা কারুশিল্প বলি। আমাদের দেশে বহু প্রকার কারুশিল্প আমরা ব্যবহার করি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারুশিল্প সম্পর্কে আমরা এখন জানব। রিক্সা। বাংলাদেশের সুন্দর কারুশিল্প হিসেবে রিক্সা দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করেছে। 3 চাকা বিশিষ্ট রিক্সা চেহারা ও আকৃতির দিক থেকে একটি শিল্পকর্ম। তদুপরি বাঁশ, প্লাস্টিক ও কাপড় দিয়ে তৈরি ফুল, পাতা, পাখির নকশা কেটে সেলাই করা রিক্সাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। রিক্সার হ্যান্ডেলের দুপাশে কখনো কখনো দুটি ফুলদানি স্থাপন করে প্লাস্টিকের ফুল লাগানো হয়। আবার হুডের চারপাশে রঙিন ঝুনঝুনি ঝুলিয়ে সাজানো হয়। এতে করে রিক্সা চলার সময় ঝুনঝুনির ছন্দমতো শব্দ হয়। প্রতিটি রিক্সার সিটের পেছনে দিয়ে সুন্দর ছবি এঁকে তা লাগিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে রিক্সা একটি আকর্ষণীয় কারুশিল্প। নৌকা। নদীমাতৃক বাংলাদেশে নৌকা অত্যন্ত পরিচিতি একটি বাহন। এটি শুধু জলপথে নির্ভরযোগ্য ও বহুল ব্যবহৃত বাহনই নয়, বরং আমাদের কারুশিল্পেরও উজ্জ্বল নিদর্শন। নৌকার চেহারা ও গড়নের দিক দিয়ে যেমন নৈপুণ্য শিল্প হয়েছে, তেমনি কাঠ খোদাই করে নৌকার গায়ে অনেক কারুকাজ করা হয়। নৌকা তার চেহারার কারণে ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেমন গয়না, পানসি, বজরা, কোষা, সারঙ্গ, সাম্পান, দ্বীপ, জেলনাও ইত্যাদি। অতীতে ময়ূরপঙ্খী, টিয়াঠটি প্রভৃতি নামের নৌকা ছিল। গলুই ও অন্যান্য অংশের গড়ন ময়ূর, টিয়া ইত্যাদি পাখির অনুকরণে করা হতো। নৌকার গলুইতে পিতলের দুটি চোখ,
পিতল ও অ্যালুমিনিয়ামের পাত ইত্যাদি বসিয়ে নৌকা অলঙ্কৃত করা হয়। পদ্ম, চাঁদ, তারা প্রভৃতি মোটিফ তার শোভা বর্ধন করে। কাঠের বেড়া ও পালঙ্ক। কাঠের তৈরি বেড়া ও খাট পালঙ্ক বাংলাদেশের অতি প্রাচীন কারুশিল্প। কাঠের বেড়াতে সুন্দর কারুকাজ করে তাতে সিংহ, হাতির মুখ, পদ্ম ইত্যাদির মোটিফের ব্যবহার করা হতো। কাঠের বেড়া একদা ফরিদপুর অঞ্চলের একটি জনপ্রিয় শিল্প ছিল। দরজার তোরণের দুপাশে লতাপাতা, মাঝখানে দুটি সিংহ। সিংহদ্বারের ঐতিহ্য থেকে এ রীতির প্রবর্তন হয়েছে বলে অনুমান করা যায়। কাঠের বেড়ার মতো কাঠের পালঙ্কও বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প। নানা রকম কারুশিল্প খচিত পালঙ্ক বা খাট বহু প্রাচীন কাল থেকে এদেশের ঘরে ঘরে ব্যবহৃত হয়ে আসছে। অতীতে পালঙ্কের পায়া বাঘ সিংহের থাবার মতো করে খোদাই করা হতো, কখনো বা তা পরীর মতো করে খোদাই করা হতো। জাতীয় জাদুঘরে রক্ষিত দুটি পালঙ্কের পায়া, মশারির স্ট্যান্ড পরীরা যেন ধারণ করে আছে। তাছাড়া আছে লতা পাতার বিচিত্র অলঙ্করণ। গ্রাম অঞ্চলে সচরাচর একজোড়া ময়ূর দিয়ে খাট পালঙ্কের মাথার দিকের কাঠ অলঙ্কৃত করা হয়। প্রাচীনকাল থেকেই কাঠের তৈরি কারুকার্য খচিত দরজা আমাদের কারুশিল্পকে সমৃদ্ধ করেছে। ফুল, লতা পাতার নকশা ছাড়াও সিংহ, হাতি প্রভৃতি প্রাণীর মুখ খোদাই করে দরজা অলঙ্কৃত করা হতো। সুরম্য ভবনের বিশাল আকৃতির কারুকার্য খচিত দরজা ভবনের সৌন্দর্য দ্বিগুণ করে দিত। এখনও শৌখিন বাঙালিরা তাদের বাসগৃহে কারুকার্যময় দরজার ব্যবহারের মাধ্যমে নিজেদের রুচিবোধের পরিচয় দেয়। বাংলাদেশের অসংখ্য কারুশিল্প থেকে মাত্র কয়েকটি আলোচনা করা হলো। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকশিল্প ও কারুশিল্প সম্পর্কে আমরা আরও সচেতন হলে এ সকল বিষয়ে আরও জানতে পারব। বাংলাদেশের এক এক অঞ্চল এক এক লোকশিল্প ও কারুশিল্প গুণের জন্য বিখ্যাত, নিপুণ কাজের জন্য ও সৌন্দর্যের জন্য খ্যাতি অর্জন করেছে। তোমরা যখন যে কারুশিল্প বা লোকশিল্প হাতের কাছে পাবে সেটি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে জেনে নেবে।